ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজ আমাদের স্পেশাল টেট ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগগি এবং বাংলা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ টেট পরীক্ষার উপযোগী একটি আদর্শ মক টেস্ট আমরা এখানে কিন্তু আলোচনা করব। এই টেস্টে তোমরা পেয়ে যাবে একটি কবিতা এবং সেই কবিতা থেকে কিছু প্রশ্ন, তারপর বাংলা ব্যাকরণের ওপর কিছু পেডাগগিমূলক প্রশ্ন এবং শেষে রয়েছে ব্যাকরণের কিছু উদাহরণ এবং তার সাথে সাথে বিশ্লেষণ। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টার্গেট টেট এক্সাম মক টেস্ট নাম্বার 16, সাবজেক্ট বাংলা, বাংলা পেডাগগি। সবার প্রথমে দেখো বলেছে নিম্নলিখিত কবিতাংশ ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ একটা কবিতা থাকবে, তারপর সেখান থেকে উত্তর দিতে হবে। দেখে নে কী কবিতা আছে। এই কবিতার নাম এবং কবির নাম তোমরা গেস করো। ওরা কাজ করে দেশ সেতে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি দিন যাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে। তো এই যে একটা কবিতা, এই কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে নামক শীর্ষক কবিতা থেকেই নেওয়া হয়েছে। তার একটি অংশ এখানে নেওয়া হয়েছে, পুরোটা এখানে নেওয়া হয়নি। তো এই কবিতা থেকে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি এখন তোমাদের সামনে রাখছি। সেই প্রশ্নের 4টা করে অপশান তোমরা পাবে এবং যেটা সঠিক উত্তর হবে সেটা নিচে তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে ওরা কাজ করে কবিতায় ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শ্রম বিমুখ মানুষ, শ্রমজীবী মানুষ, ধনী মানুষ, পণ্ডিত মানুষ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শ্রমজীবী মানুষ বা যারা কায়িক শ্রমিক করে, যারা দৈহিক পরিশ্রম করে, সৃষ্টির জন্মলগ্ন থেকে যারা কন্টিনিউয়াসলি পরিশ্রম করে এই পৃথিবীকে সচল রেখেছে, ঠিক আছে, তাদের কথা এখানে বলা হয়েছে, শ্রমজীবী মানুষের কথা। প্রশ্ন নাম্বার 2 বলছে অঙ্গ, এই যে এখানে যে একটা লাইন ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, অঙ্গ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে? আদি যুগে ভারতবর্ষে 16টা মহাজন পদ ছিল, অবিভক্ত ভারতবর্ষে 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে অঙ্গ কিন্তু একটা ছিল, সেই 16-র মধ্যে একটা ছিল। এবং মহাভারতে আমরা কিন্তু অঙ্গ নামটা কিন্তু বারবার পাই যখন কর্ণ যে এলাকার রাজা ছিলেন। তো সেই অঙ্গ বলতে হবে অঙ্গ বর্তমানে কোন জায়গাটাকে বলা হয়? বাংলাদেশ, আসাম, বিহার, উড়িষ্যা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিহার। বঙ্গ বলতে বাংলাদেশের কথা বলা হচ্ছে, আর কলিঙ্গ বলতে উড়িষ্যার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই কবিতা যে 3টা জায়গার নাম বলছে অঙ্গবঙ্গ কলিঙ্গ। প্রশ্ন নাম্বার 3-এ বলা হয়েছে দিবস ও রজনী, দিবস ও রজনী, দিবস মানে দিন, রজনী মানে রাত, এই দিবস ও রজনী ব্যাস বাক্য নির্ণয় করতে বলেছে। দিবসের রজনী, অন্য দিবস ও রজনী, দিবস ও রজনী, দিবস রজনী সম্মেলন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে যখন সমাসবদ্ধ পদে পূর্বপদ এবং উত্তরপদ দুটো ভিন্ন ভিন্ন অর্থ থাকবে, দুটো ভিন্ন ভিন্ন স্বাধীন শব্দ থাকবে এবং সেগুলো পাশাপাশি বসে একটি সমাসবদ্ধ পদ তৈরি করবে, তখন সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন এখানে রয়েছে দিবস ও রজনী। যদি আমরা বলি হাট বাজার, তাহলে হাট ও বাজার, ঠিক আছে। এরকম দুটো ভিন্ন ভিন্ন পদ, পূর্বপদ এবং উত্তরপদ, পূর্বপদ মানে যেটা প্রথমে রয়েছে, উত্তরপদ মানে যেটা পরে রয়েছে, তাহলে সেটা হবে ও বা এবং দিয়ে আমরা যুক্ত করে সেটাকে দ্বন্দ্ব সমাসে রূপান্তর করতে পারি। তাহলে এই বাক্যটা বা এই যে সমাসবদ্ধ পদ রয়েছে দিবস রজনী, এটা হলো দ্বন্দ্ব সমাস, ব্যাসবাক্য দিবস ও রজনী বা দিবস এবং রজনী। তারপর চলে আসে নাম্বার 4-এ, বলেছে মন্দ্রিত, কবিতার লাইনটা কি ছিল? মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। এই মন্দ্রিত শব্দটার আদি অর্থ কি ছিল এটা বলতে হবে। অর্থাৎ মন্দ্রিত শব্দটা কোথা থেকে আসছে? মেঘ গর্জিত, অর্থাৎ মন্দ্রিতর অর্থ ছিল মেঘ গর্জিত হওয়া, মন্ত্রণা দেওয়া, গগন মানে আকাশ, শোভিত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মন্দ্রিত শব্দের আদি অর্থ হলো মেঘ গর্জিত। দেখো, যেই সমস্ত কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন মানে শ্রেণীর যে সিলেবাস থাকে, সেই সিলেবাস থেকে কিন্তু দেখা গেছে বিগত কিছু পরীক্ষাতে প্রশ্ন আসতে বা কবিতাগুলো আসতে, ইংরেজি হোক বা বাংলা। তো সেই কারণে আমি চেষ্টা করছি সেই সমস্ত কবিতা এবং গদ্যগুলোকে জায়গা করে দেওয়ার। তারপরে তো এগুলো কি আসবে সেটা তো বলা মুশকিল, কিন্তু যতটা সম্ভব আমি তোমাদেরকে এই প্র্যাকটিসগুলো করিয়ে রাখছি। নাম্বার 5-এ বলা হয়েছে গুড় গুড় বা গুনগুন।
এখানে দুটো শব্দ ব্যবহার হচ্ছে এরকম, গুড়গুড় গর্জন গুনগুন স্বর একটা লাইনে রয়েছে। এই গুড়গুড় গুনগুনকে কী ধরনের শব্দ বলা হয়? এই যে পরপর একই রকম শব্দের যে উচ্চারণ বা পরপর একই শব্দের পরপর ব্যবহার, জোর কলম, মিশ্র শব্দ, নিভাষা, শব্দদ্বৈত। সঠিক উত্তর কী হবে? গুড়গুড় গুনগুন এগুলো হচ্ছে শব্দদ্বৈতের উদাহরণ। ঠিক আছে, টান টান উত্তেজনার মধ্যে খেলাটা চলছে, টান টান, তাহলে এটা শব্দদ্বৈত হলো। ঠিক আছে, কনকনে ঠান্ডা বইছে, কনকনে। ঠিক আছে, এই ধরনের শব্দগুলো কিন্তু শব্দদ্বৈতের মধ্যে পড়ে, মানে একই শব্দের পরপর ব্যবহার। এবার আমরা বাংলা ব্যাকরণ থেকে কিছু পেডাগগিমূলক প্রশ্ন, অর্থাৎ বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এবং তার পথে অন্তরায়, সেই সমস্ত নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। তারপর আবার ব্যাকরণে ফিরে আসব। যেহেতু আমরা অলরেডি 12-13টা ক্লাস করেছি শুধু পেডাগগের ওপর, তাই পেডাগগের কোশ্চেনের সংখ্যাটা একটু কমিয়ে ব্যাকরণগত প্রশ্নগুলো আলোচনার দিকে বেশি ধ্যান দেওয়ার চেষ্টা করছি। দেখো, কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা হলো। ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কী? ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড টিচিং গ্রামার। ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান থাকলে কোনো একটা ভাষাকে খুব সুন্দরভাবে আমরা লিখতে বলতে পারি। ঠিক আছে, শুদ্ধভাবে। ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান থাকলে ভাষাটাকে লেখা যায়। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান কিছুই করে না। দেখো, 4টা অপশনকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখো আমরা নিচ থেকে যদি আসি, ব্যাকরণের জ্ঞান কিছুই করে না, এটা ভুল কথা। বলছে ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে। একটা মানুষ যদি ব্যাকরণ নাও জানে, তবুও তার মাতৃভাষাটা কিন্তু সে বলতে পারবে, তার কিন্তু সেখানে ব্যাকরণের জ্ঞান দরকার হবে না। বি নম্বর বলছে ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান ছাড়াও কিন্তু ভাষাকে লেখা যায়। হ্যাঁ, এখানে কিন্তু ভুল বা নির্ভুল সেটার কথা বলেনি, শুধু লিখতে সাহায্য করে বলেছে। কিন্তু অপশন নাম্বার এটা একটু মনোযোগ দিয়ে যদি দেখা যায়, বলেছে ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। অপশন নাম্বার এ। প্রশ্ন নাম্বার 7 কি বলেছে দেখিনি। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কোথায় রয়েছে? উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, উচ্চারণের জ্ঞান, প্রোনাউন্সিয়েশনের যে নলেজ, সেটা বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রে। একটা বাক্য দিয়েছে, সেটাকে বিশ্লেষণ করা। আমরা যেরকম ভাব সম্প্রসারণ করেছি, ভাব সম্প্রসারণে কি, যে কবিতার কোনো লাইন থাকলো বা কোনো লেখকের কোনো একটা লাইনকে সেটা বিশ্লেষণ করে তার মর্মার্থ বুঝিয়ে দেওয়া। অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে, দ্বিতীয় ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে। সবগুলি ঠিক। সঠিক উত্তর কী হবে? বলেছে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে এই 3টা ক্ষেত্রে, কিন্তু উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার জন্যে, বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রে, আবার অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে। তো সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসে প্রশ্ন নাম্বার 8-এ কী বলা হয়েছে দেখো। বলেছে ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান লেখাতেও এবং কথাবার্তার ক্ষেত্রেও শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে সাহায্য করে। এই কথাটা কি সত্যি না ভুল? মানে কথাটা গ্রহণযোগ্য, অর্থাৎ কথাটা ঠিকঠাক আছে তাই গ্রহণ করা গেল, তাই গ্রহণযোগ্য। কথাটি গ্রহণযোগ্য বলে মনে হয় না। কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়। অর্থাৎ পাঠ্যপুস্তক নির্ভর বলতে শুধুমাত্র বইয়ের পাতাতেই এটা ভালো লাগে শুনতে, এগুলোর কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? প্রশ্নটা ছিল ব্যাকরণের জ্ঞান লেখা এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। এই কথাটা অবশ্যই গ্রহণযোগ্য হবে, তাই অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখি, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো, বলেছে ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা, অর্থাৎ টিচার ব্যাকরণ শেখাচ্ছে, তো স্টুডেন্টদের কী কী প্রবলেম হতে পারে বা কী কী অসুবিধা হতে পারে সেই শিক্ষাদানে। ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, অর্থাৎ ছাত্রদের ইন্টারেস্টের অভাব থাকতে পারে ব্যাকরণ পড়ার ক্ষেত্রে। ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে। ভীতি কেন? কারণ অনেক সূত্র, অনেক নিয়ম, অনেক কিছু মেনটেন করতে হয়, সেই জন্য তারা ভয় পায়। ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না, ভয় পায় দেখে আগ্রহী হয় না। তাই অপশন নাম্বার ডি সঠিক উত্তর হচ্ছে সব কয়টি। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা আগ্রহ বোধ করে না, অর্থাৎ ইন্টারেস্ট পায় না সেভাবে।
ভীতি প্রদর্শন করে, অর্থাৎ ভয় পায়, বিভিন্ন রকমের এত সূত্র মনে রাখবে সেই কারণে ভয় পায়, আর ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। তো এই প্রত্যেকটা কিন্তু অসুবিধা। এই ক্ষেত্রে এই অসুবিধা দূর করার জন্য শিক্ষককে কি করতে হবে, শিক্ষককে ইন্টারেস্টিং টিএলএম ইউজ করতে হবে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, যাতে বাচ্চারা সেই ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ইন্টারেস্ট পায়, ইন্টারেস্ট অনেক গ্রো করতে পারে। চলে আসি প্রশ্ন নম্বর 10-এ। প্রশ্ন নম্বর 10-এ বলা হয়েছে ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটি সঠিক। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলোর মধ্যে বলতে হবে নিচের কোনটা ঠিক। অপশনগুলো একটু পড়ে নিই। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, অর্থাৎ ছাত্রদের উপযোগী মানে সহজভাবে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেরকমভাবে বিশ্লেষিত রূপে ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলোতে অনেক ভুল রয়েছে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছায় না। অপশন নাম্বার ডি হচ্ছে ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের, মনে রাখতে হবে পেডাগগের ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটাকে সঠিক উত্তর হিসেবে ধরতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। অর্থাৎ সেখানে অনেক জটিলতা থাকে, অনেক কঠিন ব্যাপার থাকে, তো বাচ্চারা কিন্তু ওই ছোটো ছোটো মস্তিষ্কের মধ্যে সেগুলো হয়তো যখন তারা নিতে না পারে এবং তারপরে যদি ক্লাসে শিক্ষকের গুরুগম্ভীর আচরণ থাকে তাহলে কিন্তু সেই ব্যাকরণ শিক্ষাটা কিন্তু ব্যাহত হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকরণ বইটাও একটা বড় ভূমিকা গ্রহণ করে, ছাত্রদের উপযোগী সহজ সরলভাবে ব্যাকরণটা প্রকাশিত হয় না বইটা। এবার আমরা দেখব কিছু ব্যাকরণগত প্রশ্ন। কিছু ব্যাকরণগত প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, আজকে যে সমস্ত প্রশ্নগুলোকে বেছে নিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা উদাহরণের পাশাপাশি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে যদি ব্যাকরণের কোনো একটা টপিক আমরা আলোচনা করি তো তার বিশ্লেষণ করার আমরা চেষ্টা করব, যাতে করে সেই রকম কোনো যদি উদাহরণ বা সেই রকম কোনো যদি প্রশ্ন পরবর্তীতে তোমাদের সামনে আসে তাহলে সেগুলো তোমাদের করতে আর কখনোই অসুবিধা হবে না। দেখো আজকের ব্যাকরণের বা এই অংশের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে হেড পণ্ডিত। হেড পণ্ডিত কি জাতীয় শব্দ? হেড পণ্ডিত। তো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, মিশ্র শব্দ। আমরা জেনে নেব এই 4টা অপশনকে, বা এই যে তৎসম তদ্ভব যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি বা এগুলো কাকে বলে। তৎসম মানে কি? তৎসমকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ তার সমতুল্য বা তার সমান, তাই তো? তৎসম কথার অর্থ হচ্ছে তার সমান বা তার সমতুল্য। তো যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে ডাইরেক্ট এসেছে, অর্থাৎ সংস্কৃতে আগে ব্যবহার হতো এবং সেখান থেকে কোনো রকম রূপের পরিবর্তন না ঘটিয়ে ডাইরেক্ট বাংলা ডিকশনারিতে বা বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাকে বলে তৎসম, মানে সে একদম সংস্কৃতের সমান, তার সমান। যেমন মাতা, পিতা, শিক্ষক, ঠিক আছে, ইত্যাদি। তারপরে বলেছে কি আছে, তদ্ভব। তদ্ভব কি? তদ্ভব হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে এসেছে কিন্তু বিভিন্ন প্রসিডিওরের মধ্যে দিয়ে, বিভিন্ন ব্যবহারের মধ্যে দিয়ে তার একটা অন্যরকম রূপ নিয়ে সে বাংলায় প্রবেশ করেছে, সেটাকে বলবে তদ্ভব। যদি সঠিক মানে বইয়ের ভাষায় বলা হয় তাহলে সেটা এরকম হবে, যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যাত্রা করে প্রাকৃতের পথে নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে এসে নতুন রূপে বাংলায় প্রবেশ করেছে তাকে বলবে তদ্ভব। আর অর্ধ তৎসম কি? দেখো তৎসম মানে কমপ্লিটলি সংস্কৃত থেকে প্রবেশ করা, আর অর্ধ তৎসম মানে হচ্ছে কমপ্লিটলি নয়, সংস্কৃত থেকে সেটা এসেছে কিন্তু দিনের পর দিন সেটা উচ্চারণের বিকৃতির জন্যে সেটা একটু পরিবর্তন হচ্ছে। যেমন আমরা মানে উদাহরণস্বরূপ বলতে পারি যে কৃষ্ণ সেটা ধীরে 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 কেষ্ট হয়ে গেছে, প্রীতি সেটা ধীরে ধীরে পীড়িত হয়ে গেছে, শ্রাদ্ধ সেটা ধীরে ধীরে ছেরাদ্ধ হয়ে গেছে, তৃষ্ণা হয়ে গেছে তেষ্টা, ঠিক আছে, কুৎসিত হয়ে গেছে কুৎসিত। তো এই ধরনের শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম, যেগুলো সংস্কৃতেরই শব্দ কিন্তু পরিবর্তন হয়েছে উচ্চারণগত ত্রুটির জন্য। এবং মিশ্র শব্দ হচ্ছে যেটার মধ্যে মিশ্রণ থাকবে, যেটার মধ্যে খাঁটি যে শব্দটা নয়। সংকরও রয়েছে এর মধ্যে, সংকরটা একটু ভিন্ন। সংকরটা হচ্ছে দুটো তিনটা যখন ভাষার মিশ্রণে একটা শব্দ তৈরি হয় তখন সেটা হচ্ছে সংকর, আর মিশ্র হচ্ছে দুটো ভাষা বা দুটো শব্দকে মিলে রূপ অভিন্ন থাকবে। তো এখানে হেড পণ্ডিত, হেড পণ্ডিত, দেখো হেড কি একটা ইংরেজি শব্দ, পণ্ডিত একটা সংস্কৃত শব্দ, তাই তো? তাহলে হেড পণ্ডিত হচ্ছে একটা মিশ্র শব্দ। দেখো ইংরেজি প্লাস সংস্কৃত হয়ে এটা মিশ্র শব্দ তৈরি করলো। হেড ইংলিশ, পণ্ডিত হচ্ছে সংস্কৃত, ঠিক আছে। তারপর নাম্বার 12 হরতাল।
হরতাল শব্দটা আমরা কিন্তু এখন কম বেশি সবাই শুনি, ঠিক আছে। এই হরতাল শব্দটা কোন দেশীয় শব্দ? দেখো এখানে দেশীয় বলছি, তারপরে আবার আমি এখানে রাজ্যের নাম দিচ্ছি। মনে রাখতে হবে যে ভাষা তো আজকে তৈরি হয়নি, ভাষা বহু সময় আগে থেকে তৈরি হয়েছে। তো সেই সময় আদি যুগে ভারতবর্ষে বা অন্যান্য জায়গাতে নিজের রাজ্যের বাইরের অংশকেই একটা ভিন্ন দেশ বলা হতো। অর্থাৎ কেউ বাংলায় রয়েছে, সে যখন বিহারে যেত তখন বলতো সে অন্য দেশে এসেছে, বিহার দেশে এসেছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এখানে দেশ বলা হয়েছে। তো হরতাল শব্দটা বিহারি শব্দ, গুজরাটি শব্দ, অসমিয়া শব্দ, তামিল শব্দ। সঠিক উত্তর হবে হরতাল শব্দটা একটি গুজরাটি শব্দ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি নাম্বার 13-তে, রোদ্দুর। রোদ্দুর, তাই তো, শব্দটা কোন শ্রেণীভুক্ত? রোদ্দুর। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, মিশ্র। দেখো রৌদ্র থেকে রোদ্দুর হয়েছে, মানে পরিবর্তন হয়েছে উচ্চারণগত, তাই কিন্তু এটা একেবারে সংস্কৃত থেকে এসেছে কিন্তু পরিবর্তন হয়ে, তাহলে এটা হয়ে যাবে অর্ধতৎসম, উচ্চারণের ত্রুটিযুক্ত হয়ে এটা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, এবার এটা যদি প্রাকৃত নিয়মে এবং শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে আসো তাহলে সেটাকে তদ্ভব বলা যেত। নাম্বার 14-তে দেখি, বলা হচ্ছে ঢেঁকি। ঢেঁকি কি? ঢেঁকি হচ্ছে যেটা দিয়ে ওই চাল কুটে, পিঠা পুলের সময় চাল কোটা হয়, চাল কুটে সেটা দিয়ে পিঠা বানানো হয়, সেই এক ধরনের যান্ত্রিক একটা বা একটা যন্ত্র, যেটাকে বলা হয় পায়ের চাপ দিয়ে সেটাকে তুলতে হয়, তুলে নিয়ে নিচে ফেলে ফেলে সেটাকে চালগুলোকে গুঁড়া করতে হয়, সে ঢেঁকি। এই ঢেঁকি শব্দটা উৎস কোথা থেকে এসেছে? এটা উৎস কি? দেশি, বিদেশি, আগন্তুক, জাপানি। আগন্তুক মানে হচ্ছে মানে হঠাৎ করে প্রবেশ করা, ঠিক আছে, যেরকম প্রবেশ করা। হ্যাঁ, যেরকম আমি একটা উদাহরণস্বরূপ আগন্তুক শব্দ বলতে পারি, ইংরেজির আগন্তুক শব্দ একটা হচ্ছে ডাকোইত, যেটা বাংলা ডাকাত থেকে সরাসরি ডাকোইতটা ইংলিশ ডিকশনারিতে ইনক্লুড হয়েছিল, তো ওটাকে ইংরেজি ডিকশনারিতে একটা আগন্তুক শব্দ বলা যেতেই পারে, ঠিক আছে। তো ঢেঁকি শব্দের উৎস কি? ঢেঁকি শব্দটি হচ্ছে একটি দেশি শব্দ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 15-তে এবার আসবো। প্রশ্ন নম্বর 15-তে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, এটি আমার দ্বিতীয় কন্যা। দ্বিতীয় কন্যা মানে দ্বিতীয় মেয়ের কথা বলা হয়েছে। এখানে দ্বিতীয় কন্যা কী ধরনের বিশেষণ? বিশেষণের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে বলতে হবে এটা কী ধরনের বিশেষণ। এই বিশেষণ নিয়ে আমরা একটা স্পেশাল ক্লাস করাবো। হ্যাঁ, ব্যাকরণের ক্লাস আমরা খুব রিসেন্টলি চালু করব, তোমরা অনেকেই চাইছো ব্যাকরণের ক্লাস যাতে করানো হয়। এটা একটা সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, বর্ণবাচক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পূরণবাচক বিশেষণ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি প্রশ্ন নাম্বার 16 বা 16-তে, চটপট তৈরি হয়ে নাও। চটপট এই পদটির বিশেষণ নির্ণয় করতে বলেছে। এটা কী ধরনের বিশেষণ? চটপট তৈরি হয়ে নাও। ক্রিয়া বিশেষণ, গুণবাচক বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ। দেখো মনে রাখতে হবে যেই বিশেষণটা ব্যবহার করা হচ্ছে সে কাকে কোয়ালিফাই করছে বা সে কার দোষগুণ অবস্থা নির্দেশ করছে, সেই হিসাব করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এখানে বলেছে চটপট তৈরি হয়ে নাও, এখানে তৈরি হওয়াটাকে কিন্তু বিশ্লেষণ করছে, তাই তো, বিশ্লেষিত করছে। তাহলে এটা তৈরি হওয়া মানে কি? একটা কার্য সম্পাদন করা, মানে একটা ক্রিয়াপদ। তাহলে এটা হলো ক্রিয়া বিশেষণ। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 17-এ আসি। নাম্বার 17-এ বলা হয়েছে, সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। এখানে সকল কোন জাতীয় সর্বনাম? হ্যাঁ, সকলটা কোন জাতীয় সর্বনাম বলতে হবে। সকল বলতে কি বোঝানো হচ্ছে? সমষ্টিবাচক, মানে সমষ্টিকে বোঝাচ্ছে, সবাইকে একসাথে বোঝাচ্ছে। সাপেক্ষ, কোনো একটা সাপেক্ষ বোঝাচ্ছে। আত্মবাচক সর্বনাম নাকি পারস্পরিক সর্বনাম? সকল হলো একটি সমষ্টিবাচক সর্বনাম। সর্বনাম মানে কি? যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি প্রোনাউন, তাই তো, নাউনের পরিবর্তে যেটা, নাম পদের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। তারপর নাম্বার 18-তে চলে আসে এবার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। খুবই প্রসিদ্ধ একটা গান, তাই তো। এখানে কেউ, এই যে কেউ কথাটা ব্যবহার করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এখানে কেউ কি জাতীয় সর্বনাম এটা বলতে হবে। সর্বনাম নিয়েও আমাদের একটা স্পেশাল ক্লাস শিডিউল করা আছে খুব শীঘ্রই, সেগুলো হয়তো তোমরা পেয়ে যাবে। তোমরা যারা যারা রেগুলার ক্লাসগুলো করছো তোমরা নিশ্চিন্তে থাকো, খুব শীঘ্রই তোমাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এখানে কেউ কি জাতীয় সর্বনাম? নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম নাকি ব্যক্তিবাচক সর্বনাম? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, কেউ হচ্ছে একটি অনির্দেশক, মানে এখানে কাউকে কিন্তু নির্দেশ করা হচ্ছে না। কেউ মানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে, হ্যাঁ, কোনো নির্দেশাবলী দেওয়া হয়নি, এখানে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে কাউকে।
তারপর নাম্বার 19-এ আসি, গান গেয়ে তরিবে কে আসে পারে। কে, এই কে আসে পারে, কে কি জাতীয় সর্বনাম? এখানে কে জাতীয় মানে কে দিয়ে কি বোঝানো হচ্ছে বুঝতে হবে সেটা। এটা নির্দেশক, ব্যক্তিবাচক, প্রশ্নবাচক, অনির্দেশক। এখানে কে দিয়ে কিন্তু একটা প্রশ্ন জাগছে, বক্তা কিন্তু পাঠকের মনে একটা প্রশ্ন জাগাচ্ছেন যে গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ একটা আকাঙ্ক্ষা থাকছে জানার কেটা এখানে কে, যে কে আসছে ওখান থেকে। তাহলে এটা হচ্ছে একটা প্রশ্ন করছে, এটা একটা প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে। এবং আজকের সেটার শেষ প্রশ্ন তোমরা যেন 20টা করে করি। এবং শেষ প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জন্য একটা সুখবর, 1000টা কোশ্চেন নিয়ে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটা পিডিএফ তৈরির কাজ জোর কদমে চলছে। খুব শীঘ্রই মেবি এই রবিবার এবং পরের রবিবার, মানে আজকে রবিবার এবং পরবর্তী রবিবারের মধ্যে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তো সঙ্গে থাকো। সভা জুড়ে যখন টান টান উত্তেজনা, টান টান কী ধরনের বিশেষণ? ধনাত্মক, গুণবাচক, কৃদন্ত, অব্যয়জাত। সঠিক উত্তর হবে ধনাত্মক বিশেষণ। তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 20টা প্রশ্ন। তোমাদের স্কোর কত হলো 20-তে তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তোমাদের পজিটিভ ফিডব্যাক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে, এবং ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ।